শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। বাহ, দেখেছো কি উজ্জ্বল আলো? ঠিক তোমার মতো। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা থেকে আখাউড়া সীমান্তে লং মার্চ করেছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সমাবেশের মাধ্যমে এই লং মার্চ শেষ হয়। পথে পথে জনতার উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয় ভারতীয় আগ্রাসন বিরোধী এই বহর। উত্তাল স্লোগান ও বক্তব্যে সার্বভৌমত্ব প্রশ্নে আপোষহীনতার কথা জানান ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। এর আগে সকাল ৯টা নাগাদ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। নারায়ণগঞ্জ, নরসিংদী ঘুরে বেলা ১২টায় ভৈরব বাসস্ট্যান্ড বাজারে পৌঁছে সেখানেও বক্তব্য রাখেন শীর্ষ নেতারা। বলেন, ভারতীয় আধিপত্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পরে আখাউড়ার উদ্দেশ্যে রওনা হয় গাড়িবহর। লং মার্চের আগে নয়াপল্টনের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির শীর্ষ নেতারা। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা চট্টগ্রাম দখলের হুমকি দেয় তাদের প্রতিহত করবে দেশপ্রেমিক জনতা। তিনি জয় বাংলাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ওই রাজ্যের স্লোগান বলেও আখ্যায়িত করেন। স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের প্রতি কোন শকুনের দৃষ্টি পড়লে বাংলাদেশি জাতীয়তাবাদের সৈনিকরা কিন্তু ঘরে বসে থাকবে না। এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ, অথচ তাদের ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে বিএনপি। আর রক্তপাত, প্রতিহিংসা নয়, সবাই ঐক্যবদ্ধভাবেই দেশ গড়তে হবে। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন। লন্ডন সফররত বিএনপি মহাসচিব বলেন, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব প্রবাসীদের। জানান, ৫ আগস্টের পর ভারত সারা বিশ্বে বিএনপি সংখ্যালঘুদের উপরে নির্যাতন করেছে, অপপ্রচার চালিয়েছে এসব বলে। এখনকার যুদ্ধ সমাবেশ মিছিলের নয়, সাইবার যুদ্ধ উল্লেখ করে তথ্য প্রযুক্তি সংশ্লিষ্টদের কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ন্যূনতম গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলন শুরু করেছিল বিএনপি। নতুন দেশ, নতুন স্বপ্নের লক্ষ্যে ঘোষণা করা হয়েছিল ৩১ দফা। আওয়ামী লীগ ভয়ের রাজত্ব সৃষ্টি করায় অনেকেই আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু বিএনপি কখনো বসে থাকেনি। আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন ৩১ দফা দিয়ে, সেটাকে বাস্তবায়িত করার জন্য আমরা নিজেদেরকে যোগ্য হিসাবে তৈরি করি। যে অনেক রক্তপাত হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, আর রক্তপাত নয়, আর প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। আসুন আমরা এখন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তোলার চেষ্টা করি, ভালোবাসার একটা বাংলাদেশ গড়ে। দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে, তখন পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা, এমন মন্তব্য করেছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, ফ্যাসিস্ট এবং ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানিকে দেশের মানুষ পরোয়া করে না। সকালে রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন ছিল এবং উদ্বোধনী বক্তব্যে জামায়াতে আমির বলেছেন, ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। ছাত্র জনতার এই ত্যাগের মর্যাদা দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী লীগের কাছে কারো জীবনেরই কোনো নিরাপত্তা ছিল না। গত ১৫ বছরে জাতির সব মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী শাসনামলে জুলুম ও ফ্যাসিজমের শিকার হয়েছে জামায়াত। তারা দলটির নেতাকর্মীদের বাড়িঘর পর্যন্ত গুঁড়িয়ে দিয়েছে। প্রবীণরাও এই জুলুম থেকে রেহাই পায়নি বলে মন্তব্য করেন জামায়াতে আমির। তারা যে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার সমৃদ্ধ একটি সমাজ চাই, বৈষম্যহীন একটা সমাজ চাই। দেশ যখন এই পরিবর্তনের পরে একটা ইতিবাচক ধারায় আগাচ্ছে, তখন আমরা লক্ষ্য করছি যে এই দেশকে অশান্ত করার জন্য পতিত স্বৈরাচার এবং তাদের দূষর দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায়, অস্থিতিশীল করতে চায়। ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে আছে
এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় স্বার্থ সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো এগিয়ে নেওয়া হবে, কুমিল্লায় এমনটা বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে আয়োজিত ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালার সমাপনী অধিবেশনে যোগ দেন তিনি। স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে পড়ছে, যে কারণে স্থানীয় সরকার সংস্কার কমিশন এবং নির্বাচন কমিশনের মূল কাজগুলো শেষ হলে স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবা যেতে পারে। আমরা যেটা প্রথম থেকে বলে আসছি যে ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজানু পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই, জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দেবে বলে আশা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সাথে বৈঠক শেষে তিনি ব্রিফিং করেন, বলেন বিচার কাজ স্বচ্ছভাবে আন্তর্জাতিক মানদণ্ড মেনেই চলছে। জুলাই আগস্টে গণহত্যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এখানে 4টি মামলায় বিচার চলছে শেখ হাসিনা, তার মন্ত্রী ও আমলাসহ 72 জনের। এই ট্রাইব্যুনালেই রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবীর পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রখ্যাত ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানকে। বুধবার গণহত্যার বিচার নিয়ে প্রসিকিউশনের সাথে বৈঠক করেন তিনি। এখানে জুলাই আগস্টে গণহত্যার বিচার চলছে। বিভিন্ন আইনের সাথে তুলনা করে বলা চলে স্বচ্ছভাবেই এখানে বিচার চলছে। আপনি সেটাকে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে মেলাতে পারেন। বিচারিক প্রক্রিয়াকে আরো স্বচ্ছ করতে পরামর্শ দেয়া হবে। জুলাই আগস্টে গণহত্যা ঘটিয়ে ভারতে পালিয়েছে শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার প্রোটোকল নিশ্চিত করেই আশ্রয় দিয়েছে দেশটি। তাকে পলাতক দেখিয়ে ট্রাইব্যুনালে বিচারে কোনো সমস্যা নেই বলে জানান টবি। ভারত যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তারা গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখাবেন। বাংলাদেশ সরকার যদি আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চায়, সেক্ষেত্রে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবেন। তবে প্রতিবেশী দেশটি শেখ হাসিনাকে ফেরত না দিলে বৈশ্বিক অন্য নিয়ম ব্যবহার করতে পারে সরকার। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিচার স্বচ্ছ করতে প্রসিকিউশনের সাথে একযোগে কাজ করছেন টবি ক্যাডম্যান। তার অতীতের অভিজ্ঞতা থেকে তিনি জানতেন এই ট্রাইব্যুনালে একসময় তিনি ডিফেন্সকে অ্যাডভাইস করেছেন, এইখানে কোথায় কী কী সমস্যা হচ্ছে, কী কী কারণে এই ট্রাইব্যুনাল বিতর্কিত হয়েছে সেটা তিনি জানেন এবং বুঝেন। সেই কারণে তিনি এই ইনভাইটেশন গ্রহণ করেছেন, আমাদেরকে অ্যাডভাইস করছেন যে অতীতে যে ভুলগুলো হয়েছে সেগুলো যাতে আর কখনো না হয় এবং ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল একটা ট্রায়াল যাতে হয়, আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য একটা বিচার হয়, সেই ব্যাপারে তিনি প্রসিকিউশন এজেন্সিকে তিনি অ্যাডভাইস করবেন, সহযোগিতা করবেন। বিগত সরকারের আমলে জামায়াত নেতাদের বিচার চলাকালে তাদের আইনজীবী হিসেবে নিযুক্ত করা হয়েছিল টবি ক্যাডম্যানকে। তবে তখন তাকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়নি। ডক্টর ইউনূস সরকার গঠনের পর দ্বিতীয়বার বাংলাদেশে এলেন, জানান কাজ করতে পেরে ভালো লাগার কথা। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে অগ্রাধিকারের ভিত্তিতে এগিয়ে নিতে হবে। পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা না থাকার অজুহাতে অঞ্চলের যুবক তরুণদের পিছিয়ে থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাঙ্গামাটিতে পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় উপদেষ্টা কথা বললেন প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো দেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত। পার্বত্য এলাকা দুর্গম হওয়ায় যোগাযোগ করা কঠিন উল্লেখ করে ডক্টর ইউনূস বললেন, পাহাড়ি এলাকায় প্রযুক্তির প্রসার ঘটিয়ে যোগাযোগের দূরত্ব কমাতে হবে। পার্বত্য এলাকার তরুণরা যেন বিশ্ব নাগরিক হয়ে উঠতে পারে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, শত সমস্যার পরও ইচ্ছা শক্তি আর চেষ্টার কারণে পাহাড়ের মেয়েরা ফুটবলে বিশ্বজয় করেছে, দেশের জন্য সম্মান বয়ে এনেছে। সবচেয়ে আমাদের সুন্দর এলাকা, কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে এবং এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যাগুলো সমাধানযোগ্য।
বাংলাদেশে জাপান সরকারকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইওয়ামা কিনোরির সাক্ষাতের সময় এই আহ্বান তিনি জানান। এ সময় রাষ্ট্রদূত কিনোরি ডক্টর ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, অতীতের মতো জাপান সরকার বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দুদেশের মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে কাজ করবে। তাছাড়াও নির্বাচন সহ সব ধরনের সংস্কার কাজেও সমর্থন থাকবে জাপানের। প্রধান উপদেষ্টা বন্ধু প্রতিম দেশটির প্রশংসা করে বলেন, জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় শক্তিশালী ছিল, ভবিষ্যতেও থাকবে। জ্বালানি খাতে সংস্কার করছে সরকার। গেল সরকারের আমলে এই খাতে দুর্নীতির সুযোগ দেওয়া হয়েছিল, আর এখন এসব বন্ধ করা হচ্ছে। আইনি কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। সকালে এক সেমিনারে এমন তথ্য জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেছেন, জ্বালানি খাতের মাস্টার প্ল্যানও পর্যালোচনা করা হবে। নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে উপদেষ্টা। বললেন, এজন্য সরকারের প্রস্তুতি আরও বাড়াতে হবে। আর্থিক প্রতিষ্ঠান এবং উদ্যোক্তারাও পুরোপুরি প্রস্তুত নয়। তিনি বললেন, নবায়নযোগ্য জ্বালানির জন্য জমির প্রয়োজন, আর এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা যেতে পারে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগের সরকারের সময় প্রচুর অসম চুক্তি হয়েছে। এসব চুক্তির পেছনে প্রচুর ব্যয় সরকারকে বহন করতে হচ্ছে। জানান, এই চ্যালেঞ্জ মোকাবেলা করে টেকসই সমাধান করা কঠিন, তবে তা নিয়ে কাজ করছে সরকার। দুর্নীতিমুক্ত জ্বালানি খাত প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সংস্কার পরিচালনা করা হচ্ছে, নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। গেল সরকার দায়মুক্তি দিয়ে আইনি সুযোগ তৈরি করে দিয়েছিল, তা ইতিমধ্যে বাতিল করা হয়েছে। আমাদের বিভিন্ন ফসিল ফুয়েল রিলায়েন্ট প্রজেক্টগুলোতে যে ধরনের অসম চুক্তি হয়েছে, যে অস্বাভাবিক ব্যয় আমাদেরকে বহন করতে হচ্ছে, জনগণের কাছ থেকে টাকা নিয়ে এই ড্যামেজ কন্ট্রোল করতেই আসলে আমাদের অনেকটা সময় লেগে যাচ্ছে। শুধু সেচ মৌসুমেই দেশে বিদ্যুতের চাহিদা প্রায় 18,000 মেগাওয়াট। এই পরিমাণ বিদ্যুতের উৎপাদনে দরকার হয় 176 কোটি ঘনফুট গ্যাস, 1,54,950 টন ফার্নেস এবং 15,600 টন ডিজেল। আর এই বিশাল পরিমাণের ব্যয় সংকোচনে সৌরসেচের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। দুপুরে রাজধানীর একটি হোটেলে AIUB আয়োজিত প্রযুক্তিগত প্রণোদনার মাধ্যমে সামাজিক উদ্ভাবন, সৌরসেচের প্রসারে কার্যকর আচরণগত কৌশলগত বিষয়ক সেমিনারে এসব তথ্য জানানো হয়। গবেষকরা বললেন, সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কৃষি উৎপাদন বাড়াতে সব ধরনের সেচ পাম্পে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ালে ব্যয় সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ বাঁচবে। আর বিশ্বব্যাংকের অর্থায়নে প্রযুক্তিগত প্রণোদনার মাধ্যমে সৌর সেচ প্রসারে একটি গবেষণা প্রকল্প বাস্তবায়নে উদ্যোগী এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার এবং ডারহাম ইউনিভার্সিটি। কৃষিখাতে সেচের কাজে ডিজেল চালিত পাম্পের পরিবর্তে সোলার প্যানেল ব্যবহারেও জোর দেন বক্তারা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের সহযোগী বন্ধু রাষ্ট্র সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন। যারা এমন কাজে ইন্ধন যোগাচ্ছে এবং অস্থিরতা তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথাও তিনি বলেছেন। সুশাসনের জন্য নাগরিক এবং দ্য হাঙ্গার প্রজেক্ট আয়োজিত গণতন্ত্রের পথে চলি একসাথে নাগরিক উৎসবে এ কথা বলেছেন তিনি। ডক্টর সাখাওয়াত বললেন, নির্বাচন ব্যবস্থাকে কিভাবে নষ্ট করতে হয় তার উপরে PhD করতে হলে দেশের বাইরে যাওয়ার প্রয়োজনই নেই। বাংলাদেশের বিগত 3টি নির্বাচন নিয়ে গবেষণা করলেই হবে। আর সামনের নির্বাচনে যারা অংশ নেবেন তারা আওয়ামী লীগের পরিস্থিতি থেকে শিক্ষা নেবেন, ভোট যাতে হাইজ্যাক না হয় সেজন্য ভোটারদের সতর্ক থাকতেও বলেছেন এই উপদেষ্টা। আপনি যদি এখন PhD করতে চান এই নির্বাচনকে কিভাবে নষ্ট করতে হয়, তাহলে বাংলাদেশের বাইরে যেতে হবে না। যদি ভোটাররা স্যাটিসফাইড হয় যে তিনি ভোট দিতে পেরেছেন এবং রেজাল্টে যদি তিনি দেখেন যে তারা যেখানে ভোট দিয়েছেন সেই জায়গাতে ভোটটা কাউন্ট হয়েছে, দ্যাট আই উড সে সাকসেসফুল এন্ড পার্টিসিপেটরি ইলেকশন। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। কোন শক্তি যদি মনে করে তরুণদের মাইনাস করে ক্ষমতায় যাবে, তাহলে ভুল করছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
দুপুরে ঢাকা কলেজ অডিটোরিয়ামে জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। হাসনাত বলেন, এখন আমরা একটা জেনারেশন কনফ্লিক্টে আছি, আর এ কারণে পূর্ববর্তী প্রজন্ম চায় আবারও তরুণদের দাসখতে নাম লেখাতে, কিন্তু জুলুমের বিরুদ্ধে আন্দোলন করা তরুণরা আর কখনোই তা হতে দেবে না, কখনোই আপোষ করবে না। জুলুমের বিরুদ্ধে লড়াই হবে বলেও মন্তব্য করেন হাসনাত। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখা এই আলোচনা সভার আয়োজন করে। যেভাবে আমরা অতীতকে আমরা অপরাধ হিসেবে কোন শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। সীমান্তে হত্যা ও ভারতীয় আগ্রাসন বন্ধ এবং দেশটির সাথে সব ধরনের চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। বেলা 11টার দিকে রাজারবাগ থেকে এই মিছিলটি তারা বের করেন, কাকরাইল সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ করেন। সাবেক পুলিশ কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে এই প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে ভারত। দেশটির যে কোনো আগ্রাসন রুখে দিতে ডক্টর ইউনূস সরকারের পাশে থাকবেন বলেও তারা জানিয়েছেন। আর এ সময় গেল 15 বছরে শেখ হাসিনা সরকারের সময় ভারতের সাথে হওয়া সব চুক্তি বাতিলের দাবি তোলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। ভারতের উস্কানি এবং প্রপাগান্ডার বিরুদ্ধে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা। আমাদের প্রতিবেশী ভারত আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। তারা অপপ্রচার চালাচ্ছে, তাদের মিডিয়া চালাচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তারা হস্তক্ষেপ করছে। আমি মনে করি যে এটা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হস্তক্ষেপ স্বরূপ। এই পুলিশ রাজারবাগ থেকে যেরকম প্রতিরোধ গড়ে তুলেছিল, সারাটি জীবন প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে সেই প্রতিরোধ আমরা অবশ্যই গড়ে তুলব। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শিক্ষার্থী আবু সাইদের অসুস্থ বাবা মকবুল হোসেনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে আনা হয়েছে। গতরাতে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়। এর আগে শুক্রবারে কাশি, জ্বর এবং পেটে ব্যথা নিয়ে পীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় মকবুল হোসেনকে। অবস্থার পরদিন অবনতি হলে পরে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে এবং এর পরবর্তীতে মঙ্গলবার রংপুর মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকরা জানিয়েছেন মকবুল হোসেনের হার্টের সমস্যা রয়েছে। আর্মি এভিয়েশন গ্রুপকে আধুনিক ও শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনীর বৈমানিকরা। এভিয়েশন বেসিক কোর্স 13 ব্রেফেট এবং সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে কথা বলেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে তেজগাঁয়ে পুরাতন বিমানবন্দর এভিয়েশনের অফিসারদের প্রশিক্ষণ শেষে সেনা, নৌ ও পুলিশের নবীন বৈমানিকদের সনদ দেওয়া হয়। সেনাপ্রধানের সময় বলেছেন, বৈমানিকরা জাতীয় যে কোনো দুর্যোগে ত্রাণ পরিবহন, বিতরণ, মুমূর্ষু রোগীকে দ্রুত হাসপাতালে নেয়া, আটকে পড়া মানুষদের নিরাপদ জায়গায় আনা নেয়ার কাজ দক্ষভাবে পালন করে যাচ্ছে। আর সেনাবাহিনীর বৈমানিকরা পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় অভিযান ও প্রশাসনিক সহায়তায়ও কাজ করছে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান। সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের প্যারা ড্রপ, ফাস্ট রোপিং ও র্যাপলিং মিশনেও কাজ করবেন প্রশিক্ষণ নেওয়া সবাই। Aviation has a bright future in Bangladesh. Our army aviation is growing day by day. You can see all the fixed wing this side and the rotary wing this side. Very soon you will find that in fixed wing. রাজনৈতিক পথ পরিবর্তনের পর ব্যাংকে কমেছে কোটিপতিদের আমানত। গ্রামে মোট আমানতের অংশ কমেছে, ঋণ প্রবাহ প্রত্যাশিত হারে বাড়েনি। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, জুন মাসের তুলনায় সেপ্টেম্বরে ব্যাংকে কোটিপতি আমানতকারীদের সংখ্যা কমেছে 1657 জন। জুনে কোটিপতি আমানতকারী ছিলেন 1,18,784 জন। আর 5 আগস্টের পর আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সহ অনেক নেতাকর্মী ও সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী আমলারা পালানোর সময় ব্যাংক থেকে মোটা অঙ্কের নগদ অর্থ তুলে নেন। দুর্নীতির দায়ে অনেকেই ব্যাংক হিসাবও জব্দ হয়েছে এবং ব্যাংকগুলোতে ঋণ আদায়ও কমেছে। প্রতিবেদন বলছে, জুনে ব্যাংকে আমানত ছিল 18,39,000 কোটি টাকা, সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে 18,25,000 কোটিতে।
একই সময় শহরে আমানত কমেছে 0.74% এবং গ্রামে কমেছে 0.70%। আগে মোট আমানতে গ্রামে অবদান ছিল 18%, এখন দাঁড়িয়েছে 15.5%। আর্থিক প্রতিষ্ঠানেও আমানত প্রবাহ কমেছে। কারখানায় বসে জুয়া খেলা নিয়ে বাগবেতণ্ডার জেরে কর্মচারীর হাতে খুন হন কারখানা মালিক নূর আলম। কামরাঙ্গীরচরের এই ঘটনায় কর্মচারী মিরাজ সহ 3 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জানায়, জুয়া খেলা দেখলেই মালিক খেপে যেত, আর তাই মিরাজ ও তার জুয়ারি বন্ধুরা মিলে নূর আলমকে হত্যা করে মরদেহ কারখানার ভেতরে পুঁতে রাখে। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে পুলিশ। গেল 6 ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন কামরাঙ্গীরচরের কাপড় প্রিন্টিং ব্যবসায়ী নূর আলম। মঙ্গলবার তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মালিককে খুন করে কারখানার ভেতর মরদেহ পুঁতে রাখে কর্মচারীরা। সিমেন্ট দিয়ে সেই স্থান ঢালাইও করে দেয়। এ ঘটনায় কর্মচারী মিরাজ সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো জিজ্ঞাসাবাদে মিরাজ ঘটনাটি এক পর্যায়ে আমাদের কাছে স্বীকার করে এবং সে বলে যে 4 জন মিলে তারা এই কাজটি করেছে এবং ঘরের যে ছাপা কারখানার যে জায়গাটিতে তারা পুঁতে রেখেছিল সেই জায়গাটি আমাদেরকে দেখায় এবং তার শনাক্ত মতে ওই জায়গাটি শনাক্ত মতে গতকালকে বিকালের দিকে আমরা ওখানে তার লাশ উত্তোলন করি। মিরাজ ঘটনার রাতে বহিরাগতদের নিয়ে কারখানায় জুয়া খেলছিলেন। পাশের কক্ষ থেকে মালিক নূর আলম টের পেয়ে তাদের বকাঝকা করলে ক্ষিপ্ত হয়ে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। এক পর্যায়ে নূর আলমকে ছুরিকাঘাতে হত্যা করে আসামিরা। নূর আলম যখন রাত্রে ঘুমিয়ে পড়েন তখন এই 4 জন পাশের বেডে তারা আড্ডা দিচ্ছিলেন এবং তারা তাস খেলছিলেন। তো তাদের কথাবার্তার প্রেক্ষিতে নূর আলমের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে নূর আলম জিজ্ঞেস করেন যে তার কর্মচারীকে, তোমরা কারা এবং তোমরা এখানে আড্ডা দিচ্ছ, তাস খেলছো কেন? এই নিয়ে মিরাজ এবং অন্য তার বন্ধু বা পরিচিতদের সাথে তার কথা কাটাকাটি এবং বাকবিতণ্ডা শুরু হয়। তো জিহাদ পাশে থাকা একটি হাতুড়ি দিয়ে নূর আলমের মাথায় আঘাত করলে সাথে সাথে নূর আলম ওখানে লুটিয়ে পড়েন। এই ঘটনায় জড়িত আসামি জিহাদকে খুঁজছে পুলিশ। হত্যার অন্য কোনো কারণ বা আর কেউ জড়িত কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। ব্যবসায়ী নূর আলম কিন্তু ওই কারখানাতেই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আমি কামরাঙ্গীরচরে ফাইভ স্টার হোটেলের চুক্তি বাতিল করে খেলার মাঠ ও পার্কের জন্য জমি বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন খিলক্ষেত ও জুয়ার সাহারা এলাকার বাসিন্দারা। সকালে মানববন্ধন করে এই দাবি তারা জানান। বলেন, রেল কর্তৃপক্ষ লিজ প্রক্রিয়া থেকে সরে না এলে এলাকাবাসী আরও বড় আন্দোলন গড়ে তুলবে। খিলক্ষেত রেললাইন সংলগ্ন এই জায়গাটি দীর্ঘদিন জলাবদ্ধ এলাকা। এক্সপ্রেসওয়ে নির্মাণের সময় মাটি ফেলে খানিকটা অংশ ভরাট করা হয়। এরপর খিলক্ষেত, নিকুঞ্জ এবং জোয়ার সাহারার বাসিন্দারা নিজ খরচে বালু ফেলে জমিটিকে খেলার মাঠের উপযুক্ত করেন। বিকেল হলেই এলাকার শিশু কিশোররা দল বেঁধে খেলাধুলা করে এই মাঠে। এলাকাবাসীর অভিযোগ, পরিত্যক্ত এই জায়গার উপর লোলুপ দৃষ্টি পড়েছে ভূমিদস্যুদের। রেল কর্তৃপক্ষের সাথে যোগসাজশ করে 5 স্টার হোটেলের জন্য মাঠটি লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে। খেলার মাঠের দাবিতে সকালে 300 ফুট সংযোগ সড়কে মানববন্ধন করেন তারা। না, স্কুলের মাঠ নেই, এই মাঠে তো এরকম ছোট একটা মাঠে হয় না। এই জায়গায় পার্ক সম্পর্কে আমরা এই জায়গায় আটাশোলা করতে পারি, তো এই জায়গায় যদি কোনো কিছু করে ফেলে এটা তো আমাদের মুখে মানানো সম্ভব না। খেলাধুলা করতে সবসময় পারি না। আমারও একটি দাবি যে খেলার মাঠ হোক। কি করতেছে, মাঠ তৈরি না করে এখানে তারা হোটেল তৈরি করতেছে, যেটার কোনো প্রয়োজন আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমরা স্টিল এই দাবিতেই থাকবো, কারণ আমাদের এই মাঠটা দরকার। আমরা তো চাপবই না, আমাদের যেটা অধিকার পাওয়ার সেটা আমরা চেয়ে যাবো। বাচ্চারা স্কুলে পড়ালেখা করে, ভালো একটা খেলার মাঠ নাই, খেলতে পারে না, যার কারণে আমাদের বাচ্চারা যাতে সুস্থভাবে খেলতে পারে। এলাকাটিতে বেশ কয়েকটি স্কুল কলেজ থাকলেও নেই কোনো খেলার মাঠ। স্থানীয়দের হাঁটাহাঁটির জন্য কোনো পার্কও নেই। তাই জনস্বার্থে রেলের জমিটি খেলার মাঠ ও পার্কের জন্য বরাদ্দ চান সচেতন নাগরিকরা। আমাদের এই ছেলে মেয়েদের একটু মুক্ত আবহাওয়ার জন্য, খেলাধুলা করার জন্য এই হোটেলের পরিবর্তে এখানে আমরা একটা সুন্দর মাঠ চাই। রহমতে পার্ক থাক। জীবনের সবচেয়ে বড় সম্পদ সুস্থ দেহ।
আল্লাহ সেটা পার্কে খেলতে পারবে, মানুষ করতে পারবে, মন মানসিকতার পরিবর্তন হবে। কর্তৃপক্ষের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, আমাদের এলাকাতে একটি খেলার মাঠ অতীব প্রয়োজন এবং খুব দ্রুত এটার বাস্তবায়ন আমরা চাই। এলাকাবাসীর অভিযোগ, জমির পুরো অংশ রেল কর্তৃপক্ষের নয়, স্থানীয় বাসিন্দাদেরও আংশিক মালিকানা আছে। স্থানীয়দের কাছ থেকে অধিগ্রহণ করা জমি, মাঠ ও পার্কের জন্য বরাদ্দের দাবি তাদের। লিজ বাতিলের জন্য আমরা মহামান্য হাইকোর্টে আমাদের এলাকার পক্ষ থেকে আমরা রিট করেছি। রিট শুনানি অপেক্ষায় আছে আমরা মনে করি, কিন্তু দেখা যায় যে রিট শুনানি থাকা অবস্থায়ও এই 5ই আগস্টের পর সরকারের বিদায়ের পর, আওয়ামী লীগ সরকারের বিদায়ের পরে আবার তারা সেই মিলিনিয়াম কোম্পানি আবার এখানে উন্নয়নের জন্য চেষ্টা করছে। মাঠের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে রেল কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানান সোসাইটির নেতৃবৃন্দ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। 12 বছর 6 মাসের নিচে যারা মুক্তিযোদ্ধা হয়েছেন তারা বাতিল হবেন। অভিযুক্তরা দোষ স্বীকার করলে সাধারণ ক্ষমা পাবেন, নয়তো কঠোর শাস্তির মুখোমুখি হবেন। বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের বয়স মন্ত্রণালয় থেকে 12 বছর 6 মাস নির্ধারণ করা আছে। এর চেয়ে কম বয়সী আছেন 2111 জন, আর তালিকা থেকে তারা বাদ যাবেন। উপদেষ্টা বললেন, অনেকেই মুক্তিযোদ্ধা না হয়েও তালিকাভুক্ত হয়েছে, সব সুযোগ সুবিধা নিয়েছে। তারা যদি স্বেচ্ছায় চলে যায় তবে সাধারণ ক্ষমা পেতে পারেন, আর না হলে আদালতের মাধ্যমে সাজার ব্যবস্থা করা হবে। মন্ত্রণালয় থেকে ভাতাপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 1,96,454 জন, এর মধ্যে বীরাঙ্গনা 464 জন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা 5,895 জন, শহীদ বীর মুক্তিযোদ্ধা 5,333 জন, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 368 জন। সব মিলিয়ে মোট ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,050 জন বলে জানিয়েছেন উপদেষ্টা। ইন্ডেমনিটিও হয়তো দেব, যে যারা মুক্তিযোদ্ধা এইভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যান, স্বেচ্ছায় যেন চলে যান। সেই কারণে যদি যায় তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পাইতে পারে। হানাদার মুক্ত দিবস উপলক্ষে দিনাজপুরে হিলিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে হিলি স্থলবন্দরে চেকপোস্ট সড়কের মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে র্যালি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুহারাপাড়ার সম্মুখ সমর স্মৃতিসৌধে গিয়ে শেষ হয় র্যালিটি। পরে সেখানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন সহ অন্যান্যরা। 1 মিনিট নীরবতাও পালন করে সংক্ষিপ্ত আলোচনা সভায় মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিও তুলে ধরেন বক্তারা। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। চলতি বছর বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের স্কোর 19.4। ক্ষুধার তালিকার মধ্যম পর্যায়ের দেশ হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশ। দুপুরে রাজধানীর একটি হোটেলে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স GHI 2024 এর উদ্বোধনে এই তথ্য জানানো হয়েছে। ওয়ার্ল্ড হাঙ্গার হেলথে বাংলাদেশ ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ যৌথভাবে এই আয়োজন করে। আয়োজনের প্রতিপাদ্য ছিল ক্ষুধাশূন্য বাংলাদেশের পথে বাধাসমূহ এবং অতিক্রমের উপায়। সেখানে ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে কার্যকর পথ খুঁজে বের করার উপায় নিয়ে আলোচনা করেন বক্তারা। তারা বলেন, বাংলাদেশের জনসংখ্যার 11.9% অপুষ্টিতে ভুগছে। এ সময় মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন, শুধু ক্ষুধা মেটালেই হবে না, পুষ্টিও নিশ্চিত করতে হবে। হাঙ্গার মেটালে তো শুধু হবে না, আপনি যখন হাঙ্গার এবং পুষ্টির কথা বলেন, হাঙ্গার অ্যান্ড নিউট্রিশনের কথা বলেন, তাহলে হাঙ্গার কি আমি এই যে কীটনাশক দেওয়া খাবার খাইয়ে হাঙ্গার মেটাতে পারি, কিন্তু পুষ্টি কি পাবো? আমরা এই যে আমরা কৃষিতে আমরা মানে নির্বিচারে কীটনাশক ব্যবহার করছি, আমরা হার্বিসাইড ব্যবহার করে সব নষ্ট করে দিচ্ছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ক্যাম্পাসের কীর্তনখোলা মিলনায়তনে এই সভার আয়োজন করে সামাজিক সংগঠন সেভ হিউম্যানিটেরিয়ান ইনিশিয়েটিভ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা নুসরাত জাহান। তিনি বলেছেন, গ্রিন রেভলিউশনের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে কাজ করছে
সেভ হিউম্যানিটেরিয়ান ইনিশিয়েটিভ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডক্টর গোলাম রব্বানী, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ডক্টর হাফিজ আশরাফুল সহ আরও অনেকেই। রাজধানীর শেখেরটেক এলাকা থেকে 38.5 কেজি গাঁজা সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-2। দুপুরে র্যাব-2 জানায় বেলা 11টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার চান মিয়ার বাড়ি মোহাম্মদপুর এবং আমির হোসেনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। র্যাব-2 আরও জানিয়েছে শেখেরটেকের এলাকা থেকে গাঁজা সহ তাদের আটক করা হয়। সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে মাদক কিনে রাজধানী সহ আশপাশের জেলায় বিক্রি করত তারা। এছাড়াও চান মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় 5টি এবং আমির হোসেনের বিরুদ্ধে কিশোরগঞ্জের ভৈরব থানায় 1টি মাদক মামলা রয়েছে। নিউ ইয়র্ক ও ঢাকায় দ্বৈত কার্যালয়ের মাধ্যমে FSN সলিউশন লিমিটেড বাংলাদেশে বিশ্বমানের সাইবার নিরাপত্তা সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে সাইবার নিরাপত্তা শীর্ষক এক সেমিনারে এই তথ্য জানানো হয়। সেখানে ব্যাংকিং, স্বাস্থ্যসেবা ও সরকারি খাতের নেতৃবৃন্দ অংশ নেন। FSN সলিউশন লিমিটেড জানিয়েছে কোম্পানিটি বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎকে নিরাপদ করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। সেখানে FSN সলিউশন লিমিটেড তাদের সর্বাধুনিক পণ্যের প্রদর্শন করে এবং অনুষ্ঠানের